ভাইয়া আপনার ভিডিওগুলো তো ভাইয়া ডাউন করা যায় না, শুধু দেখা যায়। আচ্ছা, আমরা এখন যে টপিকস নিয়ে কথা বলবো, টপিকস বললে ভুল হবে। আমরা আসলে কিছু বেসিক ব্যাপারগুলো আমাদের জানা দরকার। সেগুলো হচ্ছে যে আমরা এই যে গিগগুলো পাবলিশ করব, এই গিগগুলোর জন্য আমরা কি ধরনের কি টাইটেল ইউজ করতে পারি এবং এগুলোর আসলে কাজগুলো কি, এই কাজগুলো বোঝার জন্য এবং কোন গিগে কোন ইনফরমেশনগুলো দেয়া যাবে এবং যাবে না, হ্যাঁ, এগুলো নিয়ে কিন্তু আপনাদের একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব এই সময়টাতে। আচ্ছা, এইখানে মোটামুটি 11টার মতো টপিকস আমি বলছি যে যেগুলো নিয়ে আপনারা গিগ এখন পাবলিশ করতে পারেন, ঠিক আছে? এইখান থেকে যে কোনো 11টার মধ্যে আপনারা 7টা গিগ দিতে পারবেন, ঠিক আছে? তো আপনারা যে কোনো 7টা গিগ দিয়ে ফেলেন। মেইন কথা হচ্ছে আপনারা কিন্তু অনেক লেট করে ফেলছেন ভাই। আমার নাটোর ব্যাচের স্টুডেন্টরা এই 10 থেকে 11 দিনের মধ্যে তাদের কম করে হলেও 4টা থেকে 5টা গিগ হয়েছে। সেখানে আপনাদের কয়টা গিগ? একটা গিগ। কারো এখনো পাবলিশই হয়নি। হিউজ আমরা কিন্তু পিছনে আছি, তো আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে। সামনে শুক্রবার আছে, এই শুক্রবারে আপনারা যেটা করবেন, হ্যাঁ, একদম পারফেক্টলি সুন্দরভাবে অ্যাটলিস্ট 4টা গিগ দেওয়ার চেষ্টা করবেন। কয়টা? ভাইয়া একদিনে একাধিক গিগ দিলে কোনো প্রবলেম আছে কি? একদিনে একাধিক দিয়েন না, হ্যাঁ। ধরেন একদিনে এখন সকালে একটা দিলেন, বিকালে বা সন্ধ্যার দিকে গিয়ে একটা দেন। একটু সময় নিয়ে দেন, বেশি তাড়াহুড়া করবেন না। এই জন্য আপনাদেরকে কিন্তু বলা হয়েছিল যে আমরা প্রথম 5-7 ক্লাসের মধ্যে গিগগুলো দিব এবং চেষ্টা করব যে যাতে একদিন করে একটা গিগ দেওয়া যায়, এরকম একটা প্ল্যান ছিল। বাট আপনারা লেট করে ফেলছেন যেহেতু, এখন আপনাদের হাতে টাইম আছে আগামী শনিবার পর্যন্ত। হুম, আপনি যদি আজকে একটা গিগ পাবলিশ করেন, কালকে একটা পাবলিশ করেন এবং শনিবার দুপুরের মধ্যে যদি একটা পাবলিশ করেন, তাহলেও কিন্তু একটা করে গিগ হয়ে যাচ্ছে। জি ভাই। তো 4টা গিগ কিন্তু হয়ে যাচ্ছে। একটা হয়েছে, নতুন 3টা হবে, 4টা। আর বাকি থাকতেছে 3টা, সেটা আগামী 3 দিনে আবার দিয়ে দিবেন। এখন কথা হচ্ছে যে গিগ দিবেন, এর জন্য আসলে রকেট সায়েন্স জানার দরকার নেই। আপনি আপাতত যতটুকু যেভাবে পারেন সেভাবে গিগগুলো দেন। গিগগুলো পাবলিশ হোক, কিছু ভিউ পাক, ইমপ্রেশন পাক, হ্যাঁ। এই মানে মেইন কথা হচ্ছে ওয়েল অপটিমাইজ না হইলে অর্ডার পাওয়া যায় না। বাট ভাগ্য বলে একটা কথা আছে, বুঝতে পারছেন? ভাগ্য বলে একটা কথা আছে। আমি এমন কিছু স্টুডেন্টও পাইছি যাদের গিগ আপনাদের বলছি না 1200 ক্যারেক্টার, মানে 1200 ক্যারেক্টার দিতে হবে। তো আমি ওই সময় তাদের ওই সময় এত বেশি কড়াকড়ি করি নেই। তো এর মধ্যে থেকে 2-1জন স্টুডেন্ট দেখা গেছে গিগ দিছে মাত্র 200 ক্যারেক্টার, 300 ক্যারেক্টার, তারাও অর্ডার পাইছে। এটা কি তার কাজের জন্য পাইছে? না, এটা আমি বলবো তার লাক। এই লাক সবসময় সবার জন্য ফেভার করে না, কিন্তু আমরা একটা চান্স নিয়েই দেখি। মেইন কথা হচ্ছে আপনারা 7টা গিগ দিতে বলা হয়েছে। আপনারা 7টা গিগ ইনফরমেশনগুলো কালেক্ট করে আগামী, আজকে হচ্ছে 19 তারিখ, এখনও ধরেন অনেকেরই 6টা গিগ লাগবে, তাহলে 6 দিন, তাহলে 25 তারিখের মধ্যে 7টা গিগ আপনারা পূর্ণ করতে পারবেন না? এই কয়দিন যেভাবে রিসার্চ করে দেখানো হয়েছে, এই রিসার্চ অনুযায়ী আপনারা কি পারবেন পারবো। 7 দিন পারবো ভাইয়া, ইনশাল্লাহ। ইনশাল্লাহ পারবো ভাই। জি ভাই। আর 6 দিন মানে 25 তারিখের মধ্যে আপনারা 7টা করে গিগ দিবেন। পঁচিশ জি পারবো। তারিখের মধ্যে যদি 7টা করে গিগ দেন, তাহলে আমাদের ক্লাস দাঁড়াবে 11, 12, 13, 14, 15 ক্লাসের মধ্যে আমরা 7টা গিগ দিয়ে ফেলবো, ঠিক আছে? এখন এর জন্য যদি কোনো প্রকার হেল্প দরকার হয়, আপনারা রাতের আড্ডায় এসে দরকার হলে একজন একজন করে, যার দরকার, আপনারা যারা একটু দুর্বল
একটু কম বুঝতেছেন যে ভাই আমার গিগ পাবলিশ করে দেয়াই লাগবে, দেন। এতে কয় ঘন্টা লাগে লাগুক, দরকার হলে আমি আমি দরকার। কালকে একটা গিগ পাবলিশ করছি, আজকে 12টার দিকে ঢুকে দেখে যে ওটা 4টা ভিউ হয়েছে। হুম, হবে, আস্তে আস্তে ভিউ হবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, এটাই স্বাভাবিক, আস্তে আস্তে ভিউ বাড়বে, আস্তে আস্তে এই বাড়বে, সব কিছুই হবে। এখন আপনার মেইন কথা হচ্ছে আপনি দোকান দিচ্ছেন, এখন দোকানে যদি আপনার পণ্য না থাকে তাহলে কি বেচা কিনা হবে? বলেন, হবে না। না, হবে না। না ভাইয়া, সেরকম, হবে না। হ্যাঁ, এই যে শফিকুল সাহেবের দেখা যাচ্ছে পিছনে ওষুধের দোকান, তো তার দোকানে যদি মেডিসিন না থাকে সে কি মেডিসিন মানে কোনো কাস্টমার পাবে? তো আপনার দোকান, আপনার অ্যাকাউন্টে গিগই নাই, তাহলে আপনাকে কে অর্ডার করবে ভাই বলেন তো? কিছু ঘাউরা স্টুডেন্ট আছে যারা বললেও পাঁচটা ধরেন, 3টা 4টা 5টা ঠেলে ঠুলে 7টা গিগ দেয়ই না। তো আপনারা ওই দলে যাইয়েন না, আলটিমেটলি আখের লস আপনাদের। তো আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, আমার নির্দেশ থাকবে যে আপনারা 7টা গিগ পরিপূর্ণ করবেন 25 তারিখের মধ্যে। প্রতিদিন যদি, ভাইয়া, হ্যাঁ 7টা যদি র্যাঙ্ক না করে ভালো মতো এটা এডিট করে বা ডিলিট করে নতুন ভাবে দেওয়া যাবে? ভাই, আজকের কাহিনী বলি। আমার ইচ্ছা ছিল ওই ছেলেকে আপনাদের ক্লাসে ডেকে নিয়ে আসি। সে গিগ দিছিল কোনো মতো, বলতেছে ভাই গিগ কমে গেছে, ইমপ্রেশন কমে গেছে, কেন জানি বেশি ইমপ্রেশন পাই না। আমি বললাম যে গিগগুলো এডিট করেন, তো বলতেছে ভাই গিগ এডিট করলে না র্যাঙ্ক হারাই যাবে। তা আমি বললাম আপনার গিগ কি র্যাঙ্কে আছে নাকি? কয় না, তা তো নাই। তাহলে এডিট করেন। বলতেছে এক ইউটিউবার বলছিল যে গিগ এডিট করা যাবে না। তা আমি বললাম যে ভাই রে, সে যেটা বলছে আপনি তো সেটা শুনেন নাই। সে আপনাকে বলছে যে যেটা র্যাঙ্ক হয়েছে, যেটা অর্ডার পাচ্ছে রেগুলার, সেইটা এডিট করা যাবে না। কিন্তু যেটা র্যাঙ্কই হয় নাই সেটা এডিট করলে সমস্যা কি? এই হলো ব্যাপার। তো এই গিগ এডিট করলেন, এডিট করার পরে মানে 2 দিন হয়েছে, এবং আমার যে ইনস্ট্রাকশনগুলো ছিল সেগুলো ফুলফিল করছে, আজকে অর্ডার পেয়ে গেছে $25। বাহ, ঠিক আছে, 2 দিনের মধ্যে রেজাল্ট ছিল পেয়েছে। ভাই ওইটা হ্যাঁ, কিটা ছিল ওই ওয়েব $25 2.0, ওয়েব 2.0। ঠিক আছে। আর মেইন কথা হচ্ছে ভাই, আপনাদের গিগগুলো রিভিউ করা নিয়ে কোনো টেনশন নেবেন। আমি কিন্তু প্রত্যেকের গিগগুলো একদম স্ক্রিন শেয়ার করে করে দেখাবো। মানে এরপরে আমাদের সেশনগুলাই থাকবে এরকম যে প্রথম 1-1.5 ঘন্টা, ধরেন 1 ঘন্টার মধ্যে যে যতগুলো গিগ করা যায়, রিভিউ করা যায়, হ্যাঁ, যতজনের যায় ততজনের করে প্রতিদিন করব। তো পেইন নিয়েন না যে ভাই আমার গিকটা তো দেখলোই না, আমি দেখাইতে চাচ্ছি ভাই দেখতেছি না, ভুল হইলো না কি হইলো। ভাই ভুল হইলো না কি হইলো সব দেন আপনি আপাতত, বুঝতে পারছেন? আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন আছে। হুম, এখন তো প্রতিদিন একটা একটা দিতে গেলে তো ভিডিও দেওয়া যাবে না, কারণ ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে। তো পরে সবগুলোতে ভিডিও দেওয়ারও দরকার নেই। আচ্ছা, পরে কি অ্যাড করা যাবে ভিডিও? যাবে, অবশ্যই যাবে। সবগুলোতে যে ভিডিও দিতে হবে এমন না। আপনি 3টা বা 4টায় ভিডিও দেন, বাকি 3টা 4টায় দিবেন না। কোনটাতে ভালো রেজাল্ট আসে এটা তো দেখা দরকার, তাই না? যে ভিডিও দিলে ভালো আসে না এমনিতে ভালো আসে। ভাই একটা গিগেই কি 3টা ভিডিও ক্রিয়েট করা যাবে? হুম, অপশন আছে মনে হয়, 2টা না কয়টা জানি অপশন আছে। ভিডিও তো একটা মনে হয় একটা একটা ভিডিওতে একটা দিয়ে একটা ভিডিও, পিকচার 3টা, পিডিএফও দিতে পারেন। এত পিডিএফ 2টা। এতর দরকার নাই ভাই, এতর দরকার নাই। ভিডিও দিলে ভিডিও দিবেন। এখন যেহেতু সময় আমাদের একটু কম, দরকার হলে ভিডিওটা দিলেন না আপাতত। আমার প্রায় 2.5 দিন হচ্ছে গিগটা পাবলিশ হওয়ার, 125টা ইমপ্রেশন হয়েছে। এটা কেমন? এটা কেমনের কিছু না ভাই, এটা এমনই। এটা ভালোই, খারাপ না। ঠিক আছে। একটা কথা ভাইয়া, হ্যাঁ, মানে কাল তো 3:30 পর্যন্ত ছিলাম, এর আগের দিনে এরকম 3টার সময় ঘুমাইছি, কোনো ইমপ্রেশন দেখি নাই। পরের দিন দেখি যে সকালে উঠে দেখি 22টা। কালকে 3:30 পর্যন্ত একটাও বাড়ে নাই। তো সকালে ঘুম উঠছি, তারপরে দেখি 46টা।
মানে টাইমিংটা কিরকম? 3:30টা থাইকেও পাইতেছি না, কিন্তু ওই যে টাইমটা ঘুমায় ওই টাইমটা বাড়ে। ভাই এটা তো আপডেট হয় একটা সময়, এটা তো সব সময় হয় না। ইমপ্রেশন ইমপ্রেশন নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই ভাই। ভাই আমাদের বাংলাদেশ থেকে প্রতিদিন ভোর 6টায় ফাইবার আপডেট করে। প্রতিদিন ভোর 6টার পরে আপনি একবার রিলোড দিয়ে দেখবেন, সব চেঞ্জ হয়ে গেছে। এটা একটা নির্দিষ্ট সময় চেঞ্জ হয়। আমাদের যেমন দিন চেঞ্জ হয় কয়টার সময়, রাত 12টায় না? জি। সেরকম ফাইবারের, তারপরে আপওয়ার্কের এরকম টাইম চেঞ্জ হয়। যেমন আপওয়ার্কের যেগুলো উইকলি কাজ আছে, সাপ্তাহিক কাজ, মানে এক সপ্তাহে আপনি কাজ করলেন, সেটা পরবর্তী সপ্তাহের রবিবারের ঠিক এক্সাক্ট টাইমটা আমার মনে নাই, তবে এই মানে 4টা বা 6টার দিকে গিয়ে, 4টা মনে হয় সেরকম হইলো, 4টার দিকে আপওয়ার্কের উইক চেঞ্জ হয়ে যায়। বুঝতে পারছেন? আচ্ছা, এখন বুঝছি, মানে আপডেটটা একটা নির্দিষ্ট সময়ে হয় আর কি। জি জি জি। ফাইবারটা প্রতিদিন সকাল 6টায় হয়। হুম। আচ্ছা আচ্ছা, আমরা 8 মিনিট সময় ব্যয় করলাম আপনাদের গিগগুলো কিভাবে মানে কবে নাগাদ পাবলিশ করবেন সেটা ইনস্ট্রাকশন দিতে। তো এই 8 মিনিট যেন আমাদের অপচয় না হয়, আমার কথা মতো সবার প্রতি অনুরোধ রইল 7টা করে গিগ দিয়ে দিবেন। কি দিবেন সবাই? জি ভাই, ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাইয়া। 4 জন, 4 জনের ইনশাআল্লাহ দিব। জি ভাইয়া দিব। 6 জন, দিব। জি ভাইয়া। 8 জন। ইনশাআল্লাহ দিব ভাইয়া, দিব। ইনশাল্লাহ ভাইয়া। ও ভাইয়া। আচ্ছা জি ভাই। ঠিক আছে। কি জি ভাই কি? হ্যাঁ, এই 4টা দিব আর কি। কয়টা? 4টা। 7 দিনে 4টা দিবেন? 7 দিনে 7টা দিব। 25 তারিখের মধ্যে কয়টা দিবেন? 4টা? 3 দিনে 4টা দিব। না ভাই, এটা একটা অলরেডি হয়ে গেছে, একটা হয়ে গেছে, 6টা আর লাগবে। 25 তারিখের ভিতরে 6টা করে নেব। ওকে, আচ্ছা ঠিক আছে, খুবই ভালো, ভালো লাগলো। আশা করছি আপনারা সকলেই করবেন। এখন আমরা এই গিগগুলো সম্পর্কে একটু বেসিক ধারণা নিব, কারণ গিগ ক্রিয়েট করতে গেলে আসলে বেসিক ধারণা থাকা দরকার। ঠিক আছে? তো এই প্রথমে যেটা হচ্ছে ব্লক কমেন্ট। এই ব্লক কমেন্ট নিয়ে আমি ফাইবারে যদি যাই, ফাইবারে সার্চ করলাম, সার্চ করার পরে এইখানে দেখতে পাচ্ছি আই উইল মেক হাই কোয়ালিটি ব্যাকলিং ইউজিং ব্লক কমেন্ট। ঠিক আছে, এই টাইটেলটা ঠিক আছে। আই উইল প্রোভাইড 1 মিলিয়ন ডু ফলো ব্যাকলিং, আই উইল 2000 ব্যাকলিং। এই যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব অটোমেটেড বা সফটওয়্যার ব্যাকলিং। হ্যাঁ, এরা বিভিন্ন সফটওয়্যার ইউজ করে ব্যাকলিং করে থাকে। মিউট করেন তো সবাই। তো আমাদের হাতে কিন্তু কোনো সফটওয়্যার নেই, আমরা যা কিছু করব ম্যানুয়ালি। ঠিক আছে, আমরা ম্যানুয়ালি বড়জোর একদিনে 50-60টা মতো ব্যাকলিং করতে পারবো ব্লক কমেন্ট। হ্যাঁ, তো আমরা প্রাইসটাও সেরকম দিব। এই যে দেখেন, সে বলছে আমি 80টা ব্লক কমেন্ট করে দিব $5। বুঝতে পারছেন? তো সেইভাবে আপনার প্রাইসিংয়েরটা করতে হবে। আচ্ছা, এইখানে আবার সে বলতেছে 5টা ব্লক কমেন্ট করে দিবে। এইটা ধরেন, এই ব্লক কমেন্টটা কেমন, ধরেন আপনি তাকে হায়ার করলেন, আপনার ওয়েবসাইটেই সে কমেন্ট করবে। এটার কাজের বিষয়টা ভিন্ন, এটা কিন্তু ব্যাকলিং না, এটা জাস্ট ব্লক কমেন্ট। ইনসিস্টফুলটা অর্থ কি বোঝাচ্ছে এখানে? মানে তাৎপর্যপূর্ণ। এটা একটা কমেন্টটা করবে, সেটা তাৎপর্যপূর্ণ একটা কমেন্ট করবে, এটাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ভ্যালুয়েবল কমেন্ট। ভ্যালুয়েবল কমেন্ট। এটা হচ্ছে নিজের ওয়েবসাইটের জন্যই অনেকে ব্লগ কমেন্ট করায়। ধরেন আমি আমার নিজের জন্যই রিভিউ নিলাম, আমি আমার নিজের জন্য রিভিউ নিলাম যে আমি বেস্ট ট্রেনার, এটা ওটা এরকম কিছু। ধরেন কাউকে দিয়ে আমার ভিডিওতে আমি এভাবে কমেন্ট করাইলাম বা লেখাইলাম, এইটা হয়ে গেছে এই কাজ। ঠিক আছে, এটা কিন্তু ব্যাকলিং না। অন্যগুলো এই যে দেখেন, আই ক্রিয়েট নিশ রিলিভেন্ট ব্লগ কমেন্ট এসইও ব্যাকলিং, এখানে কিন্তু উল্লেখ থাকতেছে ব্যাকলিং। এই যে ব্লগ কমেন্ট ব্যাকলিং, তারপরে
400 ইউনিক ডোমেইন, ডু ফলো ব্লগ কমেন্ট, হ্যাঁ, এরপরে 1000, হ্যাঁ, এইভাবে থাকতেছে। মেইন কথা হচ্ছে আমরা যেটা সার্ভিস দিব, আমরা কিন্তু এরকম সার্ভিস দিতে পারি। যদি 80টা আপনি দিতে চান তাহলে দিতে পারেন $5। এটা কিন্তু একটু প্রাইসটা মানে প্রাইসের তুলনায় এরা একটু বেশি সংখ্যায় দিয়ে ফেলতেছে, ঠিক আছে। আবার এখানে দেখেন এই ফির 100 দিয়ে ফেলছে। তো এখন নতুন অবস্থায় এদেরকে এই আবার দেখেন 150 পড়ছে। তো নতুন অবস্থায় আপনাদেরকেও একটু বেশি করে দেয়াটা ভালো, তবে আমি এত বেশিও সাজেস্ট করি না। আপনারা যদি, আমি বলবো $5 আপনার প্যাকেজ করবেন না, হ্যাঁ, আপনারা প্যাকেজ করবেন অ্যাটলিস্ট $10 থেকে। $10 আপনারা দিতে পারেন 100, 150 বা এরকম দিতে পারেন, ঠিক আছে, বা আর একটু বেশি দিতে পারেন। যেহেতু মার্কেটে এর প্রাইসটা একটু কমে গেছে, এই জন্যে সেহেতু আপনারা এইভাবে প্রাইসিংটা দিতে পারেন। আচ্ছা, এখানে একটা ব্যাপার হচ্ছে ব্লগ কমেন্টের দুইটা ভাগ, একটা হচ্ছে কোয়ালিটি ওয়ার্ক আর একটা হচ্ছে কোয়ান্টিটি ওয়ার্ক। কোয়ালিটি ওয়ার্ক বলতে কি, ধরেন আপনি 5টা কমলা কিনছেন, 5টাই ভালো এবং 5টার দাম হচ্ছে $200, কিন্তু আপনি 10টা কমলা কিনছেন, সেটার দাম হয়েছে $100। তো এইটার কোয়ালিটি আর এইটার কোয়ালিটি কি এক হবে? জি না ভাই। কিন্তু বিশেষ কোনো কাজের জন্য কোয়ান্টিটি দরকার পড়ে, বুঝতে পারছেন? এখন একটা জিনিস চিন্তা করে দেখেন, $200 খেজুর কেনারও কাস্টমার আছে আর 80 টাকা কেজি খেজুরও কেনার কাস্টমার আছে, আছে না? তো এই ফাইবার মার্কেট প্লেসেও এই কাজের সিস্টেম হয়ে আছে। দুই ধরনের কাজেরই চাহিদা মার্কেটে আছে, ঠিক আছে। এই যারা দেখেন 20,000 ব্লগ কমেন্ট দিচ্ছে তাদেরও সেল হচ্ছে, আর যারা 5টা 10টা দিচ্ছে তাদেরও সেল হচ্ছে। তো প্রত্যেকেরই কিন্তু সেল হবে, এটা কিন্তু মাস্ট। তো এখানে আমরা যেটা করব, আমরা একটু কোয়ান্টিটিটা বেশি দিব কোয়ালিটির থেকে, আমরা পরিমাণে একটু বেশি দিব যাতে আমরা ইজিলি করতে পারি, আমরা নতুন, হ্যাঁ। এই ব্লগ কমেন্ট বিষয়টা হচ্ছে, ধরেন আমার একটা ওয়েবসাইট আছে, আমি আর্টিকেল পাবলিশ করছি হচ্ছে বেস্ট ল্যাপটপ 2020 এই আর্টিকেল নিয়ে। তো আপনি কি করলেন, সেই ব্লগে গিয়ে সেই আর্টিকেলটা আছে, আপনি সেখানে গিয়ে লিখলেন যে তোমার এই আর্টিকেলটা খুবই ভালো লাগছে, আমি একটা ল্যাপটপ কিনতে চাচ্ছিলাম, তোমার এই আর্টিকেলটা দেখে আমি এই ল্যাপটপটা কিনতে আসলে খুবই আগ্রহী হয়েছি, আমার কাছে মনে হচ্ছে এটা ভালো হবে, তুমি কি বলো? ঠিক আছে, এইভাবে একটা কমেন্ট করে, হ্যাঁ, কমেন্ট করে সেইখানে ক্লায়েন্টের ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে আসাটাই হচ্ছে ব্লগ কমেন্ট, বুঝতে পারছেন? তো এই ভাই আমরা ওই ওয়েবসাইট গুলো কোথায় পাবো, যাদের ওখানে করব এই আমরা? ওয়েবসাইটগুলো কিভাবে আপনারা কালেক্ট করবেন, কিভাবে সেখানে ব্লগ কমেন্ট করবেন, এই সব প্রসেসগুলো আমরা দেখব পরে। আমরা কিন্তু এখন বিস্তারিত দেখতেছি না, আমরা জাস্ট কাজগুলো কি এবং কি হবে না হবে সেগুলো নিয়ে ধারণা করতেছি, বুঝতে পারছেন মাইদুল ভাই? আমরা জি ভাইয়া, ঠিক আমরা আছে। কাজগুলো শিখবো ডিটেইলসে। এখন আমরা এই কাজগুলো সম্পর্কে একটা বেসিক আইডিয়া নিচ্ছি। আচ্ছা ভাই একটা প্রশ্ন করব। হ্যাঁ, এইখানে আমি একটু শেষ করি। এরপরে এখানে একটা কথা আছে কি, নিশ রিলেভেন্ট ব্যাকলিং। তো এই নিশ রিলেভেন্ট ব্যাকলিং বলতে যেটা বোঝায়, ধরেন নিশ কথাটা হচ্ছে ক্যাটাগরি মূলত বোঝায় আর কি, একটা ক্যাটাগরি বা একটা যে কোনো একটা টপিকস, ঠিক আছে। এখন একটা ব্যাপার হচ্ছে, আমি আমার ফেসবুকে পোস্ট করলাম যে আমার দেশের এইটা এটা ভালো, আমি দেশের এই জিনিসগুলোতে দেখতে চাই, এই জিনিসগুলা ঘুরতে মানে বেড়াইতে যেতে চাই, আমি এই জিনিসগুলো দেখছি, এগুলো নিয়ে একটা পোস্ট দিলাম। এখন কেউ যদি এইখানে আইসা কয় যে ভাই আজকে পটলের দাম কত, তাহলে এটা কি রিলেভেন্ট কথাবার্তা হইলো? না, হুম।
তো এইটা রিলেভেন্ট কথাবার্তা না, ঠিক আছে? ঠিক সেরকম এই যে নিশ রিলেভেন্ট কথাটাতে বোঝাইছে, সেটা হচ্ছে ধরেন আপনার ওয়েবসাইটের টপিকস হচ্ছে টেকনোলজি নিয়ে, তো আপনার ওয়েবসাইট যদি টেকনোলজি নিয়ে হয়ে থাকে, আমারও উচিত সেখানে গিয়ে টেকনোলজিক্যাল কথাবার্তা উচিত বলা, তাই না? আমি একটা টেকনোলজি ব্লগে গিয়ে বলি যে এই খাবারটা খুবই ভালো, এই খাবারটা খুব টেস্টি, আমি বানাইছিলাম, তোমার কেমন লাগে? তাহলে এটা কি রিলেভেন্ট হইল? হইল না। তো মেইন কথা হচ্ছে যে যে ব্লগ কমেন্টগুলো করবেন, আপনার ক্লায়েন্ট যদি বলে যে আমার টেক নিশের মধ্যে ব্যাকলিং লাগবে ব্লগ কমেন্ট, তাহলে তাকে টেক নিশেই দিতে হবে। যদি বলে হেলথ নিশে লাগবে, তাহলে হেলথ দিতে হবে। যদি বলে যে আউটডোর নিশে লাগবে, তাহলে আউটডোর। ঠিক আছে, এটা হচ্ছে একটা ব্যাপার। তো এই যে মোটামুটি এই কথাটা হচ্ছে একটা কিওয়ার্ড জাস্ট, হ্যাঁ। এইখানে যে 100টা 200টা নিশ রিলেভেন্ট মানে ব্যাকলিং দেয়াটা টাফ। এটা জাস্ট একটা কিওয়ার্ড র্যাঙ্ক করানোর জন্য বা জিনিসটাকে সুন্দর দেখার জন্য লিখছে। তবে আমি যেটা বলি, আপনারা এই কথাটাকে অ্যাভয়েড করেন, কারণ অনেক ঘাউরা ক্লায়েন্ট আছে, বলবে যে তুমি নিশ রিলেভেন্ট বলছো, তুমি এটা কেন দিছো? তো আপনারা দেখেন এরকম লিখতে পারেন, এই যে আই ক্রিয়েট ড্রিপ ফিড হাই কোয়ালিটি নিশ ব্যাকলিংস ব্লগ কমেন্ট। এখানে নিশ ব্যাকলিং লিখছেন, বাট নিশ রিলেভেন্ট কিন্তু বলেননি, ঠিক আছে? তারপরে এই যে আই উইল ডু 200 ব্লগ কমেন্ট, হ্যাঁ, এটা অন ইওর সাইট লিখছে, এটা এটা হবে ফর ইওর ওয়েবসাইট। যদি অন ইওর সাইট হয়, তাহলে মানে আমার ওয়েবসাইটে এসে সে কমেন্ট করবে। তো আমার সাইটে কমেন্টের দরকার নেই, আমার ক্লায়েন্টের দরকার হচ্ছে অন্যের ওয়েবসাইটে গিয়ে কমেন্ট করা। তাইলে এখানে লিখবো আই উইল ডু 200 ব্লগ কমেন্টস ফর ইওর সাইট, ঠিক আছে? এটা লিখবেন। এরপরে আপনারা আরেকটা জিনিস উল্লেখ করতে পারেন, সেটা হচ্ছে ম্যানুয়াল ব্যাকলিং। এভাবে লিখবেন, আই ক্যান ডু 400 ম্যানুয়াল ব্লগ কমেন্ট ব্যাকলিংস ফর ইওর সাইট। হ্যাঁ, এই যে এই লিখছে হাই কোয়ালিটি ব্লগ কমেন্ট ব্যাকলিংস অন অ্যাকচুয়াল ওয়েবসাইট বা অ্যাকচুয়াল পেজ। আপনারা এই ধরনের লিখবেন। আর এইখানে আপনাদের ডিএ কত, পিএ কত, হ্যাঁ, এগুলো বলার দরকার নাই, বুঝতে পারছেন? এই ব্লগ কমেন্টের জন্য ডিএ কত, পিএ কত, এগুলো বলার দরকার নাই। আবার ডু ফলো এই কথাটাও বলার দরকার নাই। ডু ফলো নো ফলো এই জিনিসগুলো কি একটু যদি বলতেন। ডু ফলো নো ফলো নিয়ে এখন বললে আসলে একটু কম বুঝবেন, আর কিছুদিন যাক তারপরে বলি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, সংক্ষেপে যদি বলি, ডু ফলোটা হচ্ছে গুগলের যে বট আছে সেই বটকে বোঝানো তুমি ওই ওয়েবসাইটে যাবা না, তোমার রাস্তা এখানেই ক্লোজ, তোমার দরকার। যেমন আমাদের ক্যাপচা লকটা ওই ওয়েবসাইটের জন্য অ্যাক্টিভ হবে না। আমরা যে কোনো ওয়েবসাইটে ঢুকতে গেলে যে আমাদের জন্য একটা ক্যাপচা লক দেয়, সেটা ওই আমরা বন্ধ করে দেবো আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে মেইন কথা হচ্ছে আমরা যে গুগলের যে বট আসে সেই বট হচ্ছে অনেকটা, এই যে গুগল বট যদি লিখে সার্চ দেন, তাহলে আপনারা দেখতে পাবেন অনেকটা স্পাইডারের মতো, বুঝতে পারছেন? এটা মানে এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়ায় যায়। এই যে দেখেন, মাকড়সার যেমন জাল একদিক থেকে আরেক দিক ছড়ায় যায় না, তো সেটার এরকম জালটা একদিক থেকে একদিকে এরকম করে ছড়ায় যায়। মেইন কথা হচ্ছে যখন আপনি কোনো একটা ওয়েবসাইটে গিয়ে ব্লগ কমেন্ট করলেন, সেই ব্লগ কমেন্টের সূত্র ধরে ধরেন আপনার ওয়েবসাইটে কি হয়, অথরিটি পাস হয়। জি, এই অথরিটি পাস হওয়াটাকে বন্ধ করে দেয় নো ফলোর মাধ্যমে। তো আমরা ডু ফলো দিতে নিষেধ করতেছি এই কারণে যে ডু ফলো ব্যাকলিংটা ব্লগ কমেন্টের ক্ষেত্রে খুব কম হয়। খুব কম ওয়েবসাইটই আছে যেটা
ব্লক কমেন্টের মাধ্যমে ডু ফলো ব্যাকলিং দেয়। এইটার লিস্ট বের করতে মানে ক্রিয়েট করতে আমাদের একটু টাইম লাগতে পারে বা সময় লাগবে। এই জন্যই আমি বলি যে আমরা ব্লক কমেন্টের ক্ষেত্রে লিখব ডু ফলো এবং নো ফলো মিক্সড। বুঝতে পারছেন? আমরা ব্লক কমেন্ট দিব ডু ফলো এবং নো ফলো মিক্সড। আচ্ছা, এরপরে যেটা নেক্সট অপশন হচ্ছে সেটা হচ্ছে প্রোফাইল ব্যাকলিং। এই প্রোফাইল ব্যাকলিংটা কীরকম? আমরা যেমন ফাইবার একটা প্রোফাইল খুলছি না, সেরকম আমাদের ফেসবুক বলেন, টুইটার বলেন, এইসবে আমাদের কি আছে, একটা করে অ্যাকাউন্ট আছে না? জি আছে। হুম। জি ভাই। তো এই যেমন আমি এই যে টুইটারে যদি যাই, আমি টুইটারে যাচ্ছি, টুইটারে যাওয়ার পরে দেখেন এই যে একজনের এখানে একটা আইডি আছে লগ ইন করা আমার, আমি সে তার প্রোফাইলে যদি যাই দেখেন এখানে সে কি করছে, ফাইবারের লিঙ্ক দিয়ে রাখছে। তো তার ফাইবারের লিঙ্কটা দিয়ে এখানে রাখছে। এইরকম যে লিঙ্ক বিলটা হবে এটাই হচ্ছে প্রোফাইল ব্যাকলিং। মানে বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে গিয়ে অ্যাকাউন্ট করা যায়, অ্যাকাউন্ট করে সেখানে ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া যায়। হ্যাঁ, তো এই একটা অ্যাকাউন্ট থাকলো, এটা কি আমরা বলি না টুইটার প্রোফাইল, ফেসবুক প্রোফাইল বা আদার্স প্রোফাইল, বিহান্স আছে, তারপরে আরও অনেক কিছু আছে না? জি ভাই। তো এরকম এই যে প্রোফাইল গুলোতে গিয়ে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট বা আমাদের নিজেদের যে ওয়েবসাইটের যে লিঙ্কটা হবে সেটা হচ্ছে প্রোফাইল ব্যাকলিং। বুঝতে পারছেন? তো এই প্রোফাইল ব্যাকলিং নিয়ে আমরা বিশাল একটা লিস্ট দিব, আপনারা সেই লিস্ট ধরে ধরে ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারবেন, নিজের ওয়েবসাইটের জন্য কাজ করতে পারবেন। আচ্ছা, ওকে ভাই। নেক্সট যেটা ব্যাপার হচ্ছে ফোরাম ব্যাকলিং ক্রিয়েশন বা ফোরাম পোস্টিং বলে অনেকে। তো সেই কাজটা হচ্ছে এখন ফেসবুকের যেমন বিভিন্ন কি গ্রুপ আছে না? জি। তো যখন মোটামুটি ফেসবুক অত বেশি প্রচলন ছিল না, তো ওই সময় যেটা ছিল বিভিন্ন ফোরাম ছিল। বুঝতে পারছেন? জি। ফোরামটা হচ্ছে অনেকটা ফেসবুক গ্রুপের মতো। সেখানে বিভিন্ন মানুষ এসে বিভিন্ন, ধরেন আপনার হচ্ছে টেকনোলজি ফোরাম, সেখানে বাইজে যেমন ফাইবারের ফোরাম আছে, ফাইবারের ফোরাম। জি ভাই। তা সেখানে গিয়ে কি মানুষ ফাইবার সম্পর্কিত কথাবার্তা প্রবলেম নিয়ে, কথাবার্তা। জি জি। তারপরে ওয়ার্ডপ্রেসের ফোরাম আছে। তো এই যে ফোরামগুলো আছে, এই ফোরামগুলো মূলত তৈরি করা হয়েছে ওই রিলেটেড প্রবলেম বা সলিউশনগুলো নিয়ে আলোচনা করা। তো এরকম প্রতিটা টপিকসের উপর, ক্যাটাগরির উপরই ফোরাম আছে। তো আমাদের যেটা কাজ করতে হয়, সেই ফোরামগুলোতে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে হয় এবং অ্যাকাউন্ট খোলার পরে সেইখানে লিঙ্ক দেওয়ার অপশন থাকে। হ্যাঁ, সেটাকে অনেকটা ফোরামের প্রোফাইল ব্যাকলিং বলে। ঠিক আছে? আবার সিগনেচারের লিঙ্ক দেওয়া যাইতে পারে, সেটাও ফোরাম ব্যাকলিং। ইভেন যে টপিকসগুলো আছে সেই টপিকসগুলোর মধ্যে গিয়ে কমেন্ট করতে হয়। হ্যাঁ, এটা অনেকটা ব্লগ কমেন্টের মতোই। ওই ধরেন একটা টপিকস নিয়ে কেউ সমস্যা, মানে কেউ জিজ্ঞেস করছে যে 2020-এর মধ্যে কোন মোবাইলটা সব থেকে ভালো, এইটা হচ্ছে তার টপিক্সের পোস্ট দিছে, সে এই টপিক্স নিয়ে পোস্ট দিছে। তো সেখানে গিয়ে আমি সুন্দর করে একটা কমেন্ট লিখে দিব যে আমি এরকম একটা লিস্ট পাইলাম, তো আশা করি তোমার হেল্প হবে, তুমি এখানে দেখতে পারো যে 2020-এর কোন মোবাইলগুলো ভালো। এইভাবে একটা কমেন্ট করে যখন একটা লিঙ্ক করে দিব সেই ফোরাম থেকে, তখন যদি ফোরামের ওনার সেটাকে অ্যাপ্রুভ করে তখন সেটা হয়ে যাবে ফোরাম ব্যাকলিং ক্রিয়েশন। ওই ব্লগ কমেন্টের ক্ষেত্রেও কিন্তু সেম, অনেক ভালো ভালো কি বলবো ব্লগ মানে সাইট আছে যেগুলোতে ব্লগ কমেন্ট করলে অ্যাপ্রুভ করে না, ডিলিট করে দেয়। তো যাই হোক, এই হচ্ছে ফোরামের ব্যাপার। আমরা ফোরামে গিয়ে অ্যাকাউন্ট করব, অ্যাকাউন্ট করে সেখানে আমাদের ক্লায়েন্ট যে রিলেভেন্ট ফোরাম দিবে সেই রিলেভেন্ট ফোরামে গিয়ে আমরা সাইন আপ করে, হ্যাঁ, আমাদের ডিটেলসগুলো দিয়ে একটা অ্যাকাউন্ট করব এবং সেখানে কি করব, আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে রাখবো। এটাই হচ্ছে ফোরাম ব্যাকলিং বা ফোরাম ক্রিয়েশন।
আচ্ছা, নেক্সট ব্যাপার হচ্ছে ব্লগ পোস্ট টাইটেল আইডিয়া। ব্লগ পোস্ট টাইটেল আইডিয়াটা মূলত আমরা বাংলায় যদি বলি তাহলে হচ্ছে সংবাদের শিরোনাম। সংবাদের শিরোনামটা অনেক গুরুত্বপূর্ণ না? হ্যাঁ ভাইয়া। একটা সংবাদের শিরোনামের কারণেই ধরেন কোনো পত্রিকা মাইর খাইতে পারে, আবার একদম সবার বুকে টেনে নিতে পারে, তাই না? এইটা চিন্তা বের হতে ভাইয়া। তো এই টাইটেলের ক্রিয়েটিভিটি, মানে সংবাদের শিরোনামটা আছে, এই টাইটেলের ক্রিয়েটিভিটিটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার। এটা কিন্তু সবার মধ্যে থাকে না, সবাই খুব সুন্দরভাবে টাইটেল লিখতে পারে না। আমরা সোশ্যাল মিডিয়ায় ঘুরতে ঘুরতে এমন কিছু টাইটেল দেখি না যেগুলোতে আমাদের ক্লিক করতে বাধ্যই করে। তো হ্যাঁ আপনি আমি কিন্তু সেরকম টাইটেল আইডিয়া করতে পারবো না, তাই না? করতে পারবো মনে হয় শিখলে। হ্যাঁ, শিখলে তো পারবোই। আচ্ছা, তো এই ব্যাপারগুলো হচ্ছে আমরা বাংলায় না, আমরা ইংলিশে বিভিন্ন ওয়েবসাইট আছে সেগুলোর জন্য তারা আর্টিকেল লিখবে। তো সেই আর্টিকেলের টপিকসটা কেমন হবে, মানে সেই আর্টিকেলের টাইটেলটা কেমন হবে সেটা আমাদের কাছে জানতে চায়। তো আমরা সেটা আইডিয়া দিব। এটাই হচ্ছে ব্লগ পোস্ট টাইটেল আইডিয়া। এরপরে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েশন। এই ব্যাপারটা হচ্ছে সোশ্যাল মিডিয়া যে ওয়েবসাইটগুলো আছে সেইখানে গিয়ে আপনার ক্লায়েন্টের ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট খোলাটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েশন। বুঝতে পারছেন? আচ্ছা, নেক্সট পার্ট হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ কি? আমরা কিওয়ার্ড কি এটা আগে আমাদের জানতে হবে। গুগলে যা কিছু লিখে কোনো বিষয় জানার জন্য যা সার্চ করি সেটাই হচ্ছে কিওয়ার্ড। আমি যেমন একটু আগে সার্চ করলাম গুগল বট, এটা কিন্তু একটা কিওয়ার্ড। আপনি সার্চ করলেন কিভাবে গার্লফ্রেন্ড পটাইতে হয়, এটা একটা কিওয়ার্ড। ঠিক আছে, মেইন কথা হচ্ছে আপনি সার্চ ইঞ্জিনে যা কিছু লিখে আপনি সার্চ করবেন সেটাই হচ্ছে কিওয়ার্ড। বুঝতে পারছেন? তো এই কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হয়। আমরা যখন এই যে গুগল বট লিখে সার্চ করলাম, সার্চ করার পরে দেখেন এখানে অনেক রেজাল্ট চলে আসছে। তো এই যে যারা পিছনের দিকে আছে, এই পিছনের দিকে থাকা পাবলিকের কিন্তু কোনো লাভ নাই, কোনো প্রফিট নাই, কারণ তারা কোনো ট্রাফিক পায় না। একটা কথা মনে রাখেন, ট্রাফিক ইকুয়াল টু মানি। আপনার দোকানের কাস্টমার ইকুয়াল টু যেমন টাকা, সেরকম আমাদের ওয়েবসাইটের ট্রাফিক ইকুয়াল টু মানি। বুঝতে পারছেন? আমাদের ওয়েবসাইটে যদি কেউ দেখতে না আসে, কেউ যদি ভিজিট না করে, তাহলে আমাদের ইনকাম হবে না। ঠিক আছে? তো এই জন্য তো আমরা বাড়ি বাড়ি গিয়ে আর বলতে পারি না যে এটা আমাদের ওয়েবসাইট, তোমরা ভিজিট করো, তোমরা এখানে যাও, এখান থেকে কেনাকাটা করো, এগুলো তো বলতে পারি না। তো কোনো মানুষ যখন কোনো একটা বিষয় লিখে সার্চ দিবে, ধরেন আমি সার্চ দিলাম গুগল বট, এইটা লিখে সার্চ দেওয়ার পরে গুগলের পেজ ছাড়াও দেখেন ইওস্টের একটা ওয়েব পেজ আসছে। এরা কিন্তু এই কিওয়ার্ডটা দিয়ে র্যাঙ্ক করার জন্য কাজ করছে। তারা এটা নিয়ে আর্টিকেল দিছে, ইমেজ দিছে, সেটাকে ব্যাকলিঙ্ক করছে এবং ওয়েল অপটিমাইজ করছে। এভাবে কি হয়েছে, তারা একটা আর্টিকেল লিখে সেটা গুগলে র্যাঙ্ক করার চেষ্টা করছে। তো গুগলে যখন চেষ্টা করছে, এইটার সহজ এবং কঠিন বলে তো কিছু কথা থাকে। তো এই সহজ এবং কঠিন কিওয়ার্ড রিসার্চ করার যে প্রক্রিয়াটা, সেটা আমরা শিখব কিওয়ার্ড রিসার্চে। আচ্ছা, এরপরে গেস্ট পোস্টের ব্যাপারটা হচ্ছে এরকম। দেখেন না, কিছু দোকানে ধরেন আপনি ইয়াতে গেলে দেখতে পারবেন যে বিভিন্ন মুদিখানা বা কি বলে ওটারে, কসমেটিক্সের দোকানে র্যাকের একটা অংশ সুন্দর করে তাদের কোম্পানির লোগো টোগো দিয়ে সাজায় রাখে না? জি ভাই। কোম্পানির লোগো দিয়ে মানে সুন্দর করে একটা র্যাক ডেকোরেট করে সেখানে কি করে, তাদের প্রোডাক্টগুলো রাখে। তো এর জন্য কোম্পানি কিন্তু তাকে ভাড়া দেয়, জানেন? কমিশন দেয়। তো এইখানে এই গেস্ট পোস্টের ব্যাপারটা হচ্ছে এরকম। আপনার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গিয়ে আমি একটা আর্টিকেল পাবলিশ করব। আর্টিকেল পাবলিশ করে
সেইখান থেকে আমার ওয়েবসাইটের জন্য আমি একটা ব্যাকলিঙ্ক নিব। বুঝতে পারছেন? এই ব্যাকলিঙ্ক নিব, ওয়েবসাইটে লিংক থাকবে। হ্যাঁ, ওয়েবসাইটের আমার মানে অন্যের ওয়েবসাইটে গিয়ে আমার ওয়েবসাইটের লিঙ্ক দিব এবং সেই লিঙ্কটা হবে ডু ফলো এবং সেটা আর্টিকেলের মধ্যে হবে। ছিল বলেন। যে অ্যাফিলিয়েট মার্কেটিং আর এই যে ব্লগ কমেন্টটা কি একই একই রকমের মার্কেটিং? না 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 না, ডিফারেন্ট। মানে এখানে কি মানে চেঞ্জ আছে কিছু? অ্যাফিলিয়েট করতে গেলে গেস্ট পোস্ট করতে হয়, র্যাঙ্ক করতে গেলে এগুলো করতে হয়। হ্যাঁ, এতটুকু রিলেভেন্ট আছে আর কি। আচ্ছা, যেটা বলতেছিলাম যে এই যে আমি একটা প্রশ্ন পরে অন্যের ওয়েবসাইটে গিয়ে এই প্রশ্নগুলো একটু লেখেন, খাতায় লিখে রাখেন, পরে আমাকে করবেন। তো যেখানে যেটা বলতেছিলাম যে গেস্ট পোস্টটা হচ্ছে অন্যের কোনো ওয়েবসাইটে গিয়ে আমি আমার একটা আর্টিকেল পাবলিশ করব এবং সেখানে আমার একটা ওয়েবসাইটের লিঙ্ক দিব। এইটাই হচ্ছে গেস্ট পোস্ট। এই প্রসেসটা হচ্ছে গেস্ট পোস্ট। এই গেস্ট পোস্টের প্রসেসটার মাধ্যমে ধরেন আমি যখন তার ওয়েবসাইট থেকে একটা লিঙ্ক নিচ্ছি, আমি কি করতেছি, তার কাছ থেকে অথরিটি ধার করতেছি। কিসের বিনিময়ে? টাকার বিনিময়ে। আমি তাকে এইখানে যেটা করতে হবে, আমি তার ওয়েবসাইটে গেস্ট পোস্ট পাবলিশ করতে গেলে হ্যাঁ আমাকে টাকা পে করতে হবে। আপনারা যেটা করবেন, আপনাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য এই গেস্ট পোস্ট ম্যানেজ করে দিবেন এবং গেস্ট পোস্টের জন্য বেশ ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যায়। ঠিক আছে? একটা গেস্ট পোস্টের দাম $200-300 পর্যন্ত হতে পারে। ঠিক আছে? তো এইখানে একটা কথা হচ্ছে যে আপনার কিন্তু ফুল প্রফিট থাকবে না গেস্ট পোস্টের ক্ষেত্রে। বলা চলে অনেকটা কমিশন সিস্টেম। কীরকম? আপনি একটা গেস্ট পোস্ট কিনলেন $15, আপনি এখন প্রফিট করার জন্য ফাইবারে ফি বাদ দিয়া ক্লায়েন্টের কাছ থেকে প্রফিট নিতে হবে। ধরেন আপনি $15 দিয়ে লিঙ্ক নিলেন, হ্যাঁ, $15 ওয়েবসাইটের মালিককে দিলেন, তাহলে আপনার ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে $25 বা $30। তাহলে আপনার কিছু ডলার টিকবে। বুঝতে পারছেন প্রসেসটা? কারণ ওয়েবসাইটের যে মেইন কথা হচ্ছে আমি আপনার ক্লায়েন্ট, হ্যাঁ, ধরেন আমি রাশেদ ভাইয়ের ক্লায়েন্ট, আমি রাশেদ ভাইকে বললাম যে রাশেদ ভাই আমার জন্য ব্লগ কমেন্ট লাগবে, গেস্ট পোস্ট লাগবে। তো উনি বললো ঠিক আছে দিতে পারবো। ওনার তো নিজের ওয়েবসাইট নেই, উনি কি করবে? ধরেন উনি চলে গেছে মাইদুল ভাইয়ের কাছে, তো বলতেছে মাইদুল ভাই আমি গেস্ট পোস্টের একটা অর্ডার পাইছি, আমার এই রিকোয়ারমেন্ট, আপনি দিতে পারবেন? উনি বললো যে হ্যাঁ আমার আছে। যে কত নেবেন? যে $10। তো তখন রাশেদ ভাই করলো কি, মাইদুল ভাইকে $10 দিল, আর রাশেদ ভাই আবার আমার কাছ থেকে নিল $30। তো মাঝে রাশেদ ভাইয়ের প্রফিট কয় ডলার হলো? $20। এই $20 মধ্যে আবার একটা ব্যাপার হচ্ছে যে মার্কেট প্লেসের একটা ফি আছে, ফাইবার ফি। এটাই হিসাব করে আপনার প্রফিটটা রাখতে হবে। তো গেস্ট পোস্ট দারুণ প্রফিটেবল একটা বিজনেস। আমার প্রিভিয়াস স্টুডেন্টদের মধ্যে দুইজন খুব ভালো করতেছে। একজন হচ্ছে দীপঙ্কর, আরেকজন হচ্ছে রেদওয়ান। এবং নাটোর ব্যাচে অলমোস্ট আশিকুর রহমান নামে একজন একই ক্লায়েন্টের 4টা অর্ডার পাইছে, আর অন্যজন 2টা করে পেয়ে গেছে। ঠিক আছে? তো এই গেস্ট পোস্ট শুধু যে ফাইবার মার্কেট প্লেসে কাজ করা যাবে এমন না, আপনারা বাংলাদেশি বিভিন্ন গ্রুপ আছে সেগুলোতেও পারবেন। গ্রুপগুলোর নাম হচ্ছে অ্যামাজ অ্যাফিলিয়েট বাংলাদেশ, তারপর হচ্ছে জায়ান্ট মার্কেটার্স, তারপর হচ্ছে প্রযুক্তি গিগ, হ্যাঁ, এরকম বেশ কিছু গ্রুপ আছে। সেগুলোতে গিয়ে আপনারা কিন্তু এই সার্ভিসগুলো, গেস্ট পোস্টের সার্ভিসগুলো হিউজ সেল করতে পারবেন। এটা অনেক প্রফিটেবল একটা ব্যাপার। আচ্ছা, এরপরে হচ্ছে ওয়েব 2.0। ওয়েব 2.0 কোনটা? বিভিন্ন ওয়েবসাইট আছে যেগুলোতে গিয়ে আপনি আপনার মতো করে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। যেরকম এই যে এটা হচ্ছে blogger.com। এই blogger.com-এ গিয়ে আপনি আপনার ইচ্ছা মতো
একটা অনলাইন ওয়েবসাইট আপনি ক্রিয়েট করতে পারবেন, বুঝতে পারছেন? এবং সেইখানে আপনি কি করবেন, ক্লায়েন্টের লিঙ্ক দিয়ে দিবেন, এটাই হচ্ছে কাজ। তবে এর জন্য বেশ কিছু নিয়ম আছে, সেগুলো আমরা বিস্তারিত শিখব। আচ্ছা, ফেসবুকের পেজ তো সবাই জানেন, তাই না? ফেসবুকের পেজ নিয়ে আইডিয়া নাই এমন আছেন? বা পেজ খুলতে পারেন না এমন আছে। পেজ খুলতে পারেন সবাই? জি ভাইয়া। হ্যাঁ, নর্মাল অ্যাকাউন্ট তো খুলতে পারি, নর্মাল পেজ, কিন্তু ওই যে ফেসবুক বুস্টিং, পেইড ক্যাম্পেইন, এগুলা কি আমাদের মানে এগুলো কি আমরা করব? ভাই কে আপনি, নাম কি বলেন, নাম বলেন তো দ্রুত। মানে হ্যাঁ, মিরুল ইসলাম। সারা রাত সাপ পিটাইলাম আর সকালে এসে এখন দড়ি। রাশেদ ভাই, জি ভাই। সারা রাত সাপ পিটাইলাম, এখন এসে এখন দড়ি নাকি? কি বলবো ভাই, কিছু বলার নাই। এটা কে বললেন, আপনি বলছিলেন না অন্য কেউ বলছিল? মাইদুল ভাই বলছিল, মাইদুল ইসলাম ভাই। আচ্ছা, মাইদুল ইসলাম ভাই, এখানে শুধুমাত্র বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করা দেখানো হবে, আপনি বুস্টিং করবেন, মার্কেটিং করবেন, সেটা আপনার বিষয়, এখানে ওটা দেখানো হবে না। দেখাবো, বেসিক দেখাবো, যদি আপনার কার্ড থাকে, আপনার যদি অ্যাকাউন্ট থাকে, সেগুলো ধরেন বাংলাদেশের জন্য ক্যাম্পেইন রান করা দেখাইতে পারবো, বুঝতে পারছেন? যদি বাংলাদেশের জন্য ক্যাম্পেইন কেউ রান করতে চান, আমি রান করা দেখাই দিতে পারবো, নো প্রবলেম। আর কি বলা চলে, আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া যে ওই যে আমরা যখন ক্লায়েন্টের কাজ নিব, তখন দেখা যাচ্ছে যে অন্য দেশের এরকম আমাদের কাজ দিল যে এরকম পোস্টটা বুস্ট করে দেন, এরকম, তাহলে এরকম কাজও তো থাকতে পারে, তাহলে এই কাজগুলো ভাই, কি আমরা করব কিনা? আরো অনেক কিছু থাকতে পারে, সেগুলো তো আমরা করব না। সেটা তো আজকে ক্লাসের শুরুতেও বলা হইলো, তখন মনোযোগ কই ছিল আপনার আমি জানি না। আর মেন কথা হচ্ছে আপনাদের কিন্তু টপিকস দিয়ে দিছি যে কোন কোন টপিকস আমরা শিখবো, তো ওর মধ্যে কিন্তু এটা নাই। আচ্ছা, এইখানে বিজনেস পেজ বলতে বলা হয়েছে যে একটা কোম্পানি বা বিভিন্ন ব্যক্তি থাকে, তাদের পেজ ক্রিয়েট করার মতো সময় নেই বা তারা জানে না। আপনি আমি পেজ ক্রিয়েট করতে পারি জানি, কিন্তু তারা জানে না। তো একটা বিজনেস পেজ হতে গেলে বেশ কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন মেনে আমরা একটা পেজ ক্রিয়েট করব। এই পেজের কিন্তু যদি আপনারা একটু ফাইবারে দেখেন, মোটামুটি বেশ চড়া দামে অনেকে সেল করে, তো তারা টপ রেটেড সেলার, কিন্তু আমরা মোটামুটি $10 থেকে শুরু করবো। হ্যাঁ, প্রচুর সেল ভাইয়া। ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা ব্যাপার হচ্ছে অন পেজ অপটিমাইজেশন। এই অন পেজ অপটিমাইজেশনটা আপনারা, যেটা হচ্ছে যখন একটা, এই যে অন পেজের ব্যাপারটা হচ্ছে, আমরা যখন একটা গিগ পাবলিশ করলাম না, একটা গিগ পাবলিশের সময় কি করলাম, এক গিগের শুরুতে কিওয়ার্ডটা রাখলাম, কিওয়ার্ডটাকে বোল্ড করে দিলাম, তারপরে মাঝে রাখলাম, শেষে রাখলাম, রিলেভেন্ট আরও কিছু কিওয়ার্ড অ্যাড করে দিলাম, ট্যাগ দিলাম, টাইটেল দিলাম, ইমেজ দিলাম, ইমেজের আবার এসইও করলাম, রিনেম করলাম। এই যে টোটাল কাজটা না, এটা হচ্ছে অন পেজ। এটা আমরা কি করব, ক্লায়েন্টের ওয়েবসাইটের এরকম আর্টিকেল থাকবে, সেই আর্টিকেলগুলোর জন্য করব। সেক্ষেত্রে তো আমাদের কিওয়ার্ড রিসার্চটা করতে হবে। হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চও তো আমরা শিখবো, আমরা আগে শিখবো না, এগুলো তো স্টেপ বাই স্টেপ। এই যে কিওয়ার্ড রিসার্চ না করলে তো কিওয়ার্ড রিসার্চ না করলে তো সেক্ষেত্রে আমাদের হবে না। সি প্যানেলের অ্যাক্সেসও তো নিতে হবে ক্লায়েন্টের কাছ থেকে, তাই না ভাইয়া? সি প্যানেল না, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অ্যাক্সেস দিবে, তার সি প্যানেল কেন? আর্টিকেল পাবলিশ করতে হয় ড্যাশবোর্ড থেকে, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে, সি প্যানেল থেকে না। ও জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা, এই হলো টোটাল কাজগুলো, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর ওয়ার্ডপ্রেস নিয়ে তো কথা হয়েছেই। আরেকটা বিষয়, অফ পেজ অপটিমাইজেশনটা কি, এটা একটু যদি বলতেন। এই যে ভাই ব্যাকিং, ব্লক কমেন্ট, এগুলাই হচ্ছে অফিস। এই যে ঠিক বলছে।
আরেকবার ভাই, আরেকবার বুঝতে পারিনি। আমি বলি একটা সাইটের ভিতরের যে কাজগুলো করা হয় সেটা হচ্ছে অন পেজ, আর সাইটের ভিতরে অন্যের ওয়েবসাইটে গিয়ে যে কাজগুলো করা হয় সেটাই অফ পেজ। ওকে ভাই, বুঝতে পারছি। এই অফ পেজের মধ্যে যেমন কাজগুলো হচ্ছে ব্লগ কমেন্ট, ফোরাম ব্যাকলিং, প্রোফাইল ব্যাকলিং, তারপরে হচ্ছে গেস্ট পোস্ট, ওয়েব 2.0, এগুলো কি আমাদের ওই সাইটের জন্য কোনো কাজ করি? আমরা করি না, একদম সব বাইরে থেকে সব করি। ঠিক আছে ভাই, বুঝতে পারছি। তো এই সবগুলো ব্যাপার আমরা শিখব। এর পাশাপাশি কিন্তু আরও অনেকগুলো টপিকস আছে, হ্যাঁ, এছাড়া আরও অনেকগুলো টপিকস আছে, প্রায় 27-28টার মতো টপিকস। এগুলো কিন্তু আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে শিখব। কিন্তু আপনারা স্পেশালি যে বিষয়গুলো নিয়ে গিগ দিতে পারবেন, আমি কিন্তু সেটা এখানে ইন্ডিকেট করে দিছি। আপনারা 11টা টপিকস, আমার মনে হয় যে 11টা টপিকস লাগে না, কি বলেন, লাগে? শেখার মতো শিখলে 1-2টা কাজই এনাফ। ও আচ্ছা, আপনারা এই যে এক্সপার্ট ডোমেন রিসার্চ, এটা নিয়েও গিগ দিতে পারেন। জি স্যার, ওইটা কি জিনিস? রিসার্চ এক্সপায়ার্ড ডোমেন হলো, মেইন কথা হচ্ছে যে এই যে আমরা এখন এই facebook.com, এটা ধরেন আজ থেকে 20 বছর পরে বা আজ থেকে 50 বছর পরে মার্ক জুকারবার্গ মারা গেছে, তার কোম্পানি মারা গেছে, মানে কোম্পানি লসে গেছে, সেই ডোমেনটা কি হয়ে গেল? ভ্যানিশ হয়ে গেল। তারপরে পরবর্তী প্রজন্মের কেউ এসে যখন ওই ডোমেনটা কিনলো, সেটা হলো গেল এক্সপায়ার্ড ডোমেন। মানে আগে কেউ ব্যবহার করছিল, আগে ব্যবহার হয়েছিল এমন কোনো জিনিসই কি এক্সপায়ার্ড না? হ্যাঁ, এবার যেটা ডেট শেষ জি হয়ে ভাই। গেছে একবার, যেটা ভাই, কিছু ডেট, কিছু ডোমেন যেমন হুম 1 বছর পর্যন্ত একটা মেয়াদ থাকে, এরপর আবার রিনিউ করতে হয়। হুম দেখা গেল যে একটা ওয়েবসাইট 2-3 বছর পর্যন্ত রিনিউ করলো না, হুম সেক্ষেত্রে আমরা ওটা কি আবার নতুন ভাবে নিতে পারবো? হুম অবশ্যই, অন্য অবশ্যই কেউ? পারবে। আমার আমার একটা অ্যাকাউন্ট যে আছে, আমি কেউ 2-3 পারবে, বছর চালাইলাম না। যে কেউ পারবে। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি এখন বিষয়টা। মানে কেউ যখন একটা ডোমেইন কিনে কাজ মানে করলো, করার পরে 2-4 বছর করলো, তারপরে আর সেটা রিনিউ করলো না, হ্যাঁ, তখন সেটা হয়ে গেল এক্সপায়ার্ড ডোমেন। আর এক্সপায়ার ডোমেনের মধ্যে যদি আমার যে ওয়েবসাইটটা আছে সেটা যদি রিলেভেন্ট হয় ওই নামটার সাথে, তাহলে ওইটা আমি নিতে পারি তখন। হুম। তো এটারও মোটামুটি মার্কেট প্লেসে ভালো চাহিদা আছে, এবং ফেসবুকে বিভিন্ন গ্রুপে এই এক্সপায়ার্ড ডোমেইন কিন্তু বেচা কিনা হয়। তো এই এমন, ভাই অনেকে আছে যে $10 কিনলা হুম অনেক অ্যামাউন্টের টাকা দিয়ে বিক্রি করে, হুম অবশ্যই আছে। গুগল টপে নিয়ে তোলার পর টপ র্যাঙ্কিং এ না ভাই, অনেক ডোমেইনই আছে, বুকমার্কিং করে অনেক সাইডে। অনেক ডোমেইনই আছে শুধুমাত্র তার নামের জোরেই 10-12 হাজার $15,000। বুঝতে পারছেন? জি ভাই, এরকম facebook.com.bd বের হলো, হুম facebook.com.bd। হুম আচ্ছা ভাইয়া, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্ষেত্রে আপনার গুগল ভয়েসটা কোথায় পড়ে? গুগল ভয়েস আবার সোশ্যাল মিডিয়া মার্কেটিং হয় নাকি? জানো গুগল না? ভয়েস অ্যাকাউন্ট ক্রিয়েট করে না? গুগল ভয়েস ইউজার অ্যাকাউন্ট নাম্বার নিয়ে দিয়ে। গিগ দিলে কিন্তু সেই গিগ উড়াই দিবে। গুগল ভয়েস অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে অ্যালাউ না, ওই নিয়ে কোনো ওইটা নিয়ে কোনো গিগও দিবেন না জি। ভাই। মনে সে হৃদয় আহমেদ ভাই, ভাই হৃদয় আহমেদ ভাই কি ব্যারিস্টার সুমনে কোনো আত্মীয় হয় নাকি ভাই? কণ্ঠ তো একই দেখতেছি। কার? যে হৃদয় না আহমেদ ভাই, ভাই। আমি তো ভাই সিলেটের ও, এই জন্য দুজনে কথা পাশাপাশি শোনা যায়। পার্শ্ববর্তী এলাকা। আমি তো লালমনিরহাট। আচ্ছা, না, সিলেটের হলো হৃদয়ের কথা কেন জানি ডিফারেন্ট। এখানে সিলেটের এই যে এর নাম কি, খলিল ভাই, তারপরে আরেকজনকে ফাহাদ, এদের কথাগুলো কিন্তু অনেকটা বোঝা যায়, কিন্তু হৃদয়ের কথা মাঝে মাঝে বুঝতে আমার কষ্ট হয়ে যায়। ভাই মাঝে মাঝে যে আমি ব্যারিস্টার সুমনের দেখি, তো লাইভ ভিডিও দেখলে একই অবস্থা হয়ে যায়, কথা বুঝি না।
আচ্ছা, এই ছিল মোটামুটি টপিকসগুলো। ভিডিওটা এখানেই শেষ করি আজকে।